আমার জীবনের প্রথম ট্রিপ ছিল পুরীতে। তখন বয়স বছর 2। মায়ের কোলে করে প্রথম সমুদ্র দর্শন। মায়ের মুখে শোনা আমার নাকি মা বলতে শেখাও পুরীতে গিয়েই। তাই পুরীর সাথে জড়িত আছে আমার অসংখ্য স্মৃতি। আর এখন তো বছরে একবার পুরী না গেলে আমার ভালো লাগে না। তাহলে চলুন শুরু করি আমার এবারের পুরী ট্রিপের গল্প। আমি অনন্যা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। পুরী সিরিজের এটা সেকেন্ড ব্লগ। আজকে সকালবেলা আমরা সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে পুরীতে এসে পৌঁছাই। পুরো ট্রেন জার্নি এবং পুরীতে এসে আমরা কোন হোটেলে উঠেছি সেটা আমি পুরী সিরিজের আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি না দেখে থাকো ওপরের আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে পুরী সিরিজের ফার্স্ট ব্লগের লিঙ্ক দিয়ে দিলাম। হোটেলে এসে চেক ইন করে ফ্রেশ হয়ে হোটেলে যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি পুরী থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত শিল্পী গ্রাম রঘুরাজপুর দেখতে। আগে আমরা অনেকবার পুরীতে এসেছি কিন্তু কোনোবারই রঘুরাজপুর যাওয়া হয়নি, তাই আজকে প্রথম দিন পুরীতেই আমরা শুরু করছি রঘুরাজপুর দিয়ে। আর বলে দিই, আমরা কিন্তু একটা স্কুটি হায়ার করে নিয়েছি। এই স্কুটিটা হায়ার করে নিয়েছি আমরা পার ডে 500 টাকা করে। আমরা 3 দিন থাকবো, শনি রবি সোম 3 দিনের জন্যই নিয়ে নেওয়া হয়েছে। লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন আমাদের 3 দিনে 1000 টাকা নিয়েছিল স্কুটি, কিন্তু এবছর কিন্তু 500 টাকার কমে, মানে পার ডে 500 টাকার কমে ওনারা দিতে রাজিই হননি। প্লাস তার সাথে পেট্রোলটা আমাদের নিজেদের ভরে নিতে হবে। তো আর দেরি করে লাভ নেই। এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে, প্রায় 11:30 বাজতে চললো। রোদ উঠেছে প্রচণ্ড। যাওয়া যাক রঘুরাজপুর। স্বর্গদ্বার থেকে রঘুরাজপুর ভিলেজ 14 কিলোমিটার রাস্তা, 8 ঘন্টা মতো সময় লাগার কথা। আর রোদ উঠেছে কিন্তু হাওয়া আছে, তো সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না এখনো অব্দি। হাওয়া আছে ভালো। পৌঁছে গেছি আমরা আর্টিস্ট ভিলেজ রঘুরাজপুর। আর আজকে যেহেতু হোলি আছে সেজন্য কয়েকটা বাড়ি দেখছি একটু বন্ধ রয়েছে, তো যেগুলো খোলা রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো যে কিরকম। মানে গ্রামটাতে ঢুকতেই না প্রথমেই যেটা চোখে পড়লো, এরকম ওনাদের দেয়ালগুলোতে এত সুন্দর পেন্টিং করা রয়েছে, পুরো খুব সুন্দর পটচিত্র পেন্টিং রয়েছে। আরো বিভিন্ন ধরনের, ভেতরে গিয়ে দেখবো কিরকম কি কাজ হয় না হয়। আমি তো প্রথমবার এলাম, এর আগে অনেক শুনেছি এই রঘুরাজপুর ভিলেজের কথা। ভীষণই ভালো লাগছে, এত সুন্দর হাতের কাজ। এই যে পুরো বাড়ির দেওয়ালেও এইরকম আঁকা রয়েছে, সমস্ত বিভিন্ন ধরনের ফিগার মোটিভ রয়েছে, বিভিন্ন মূর্তি ওনারা তৈরি করেন এখানে। ভাবা যায় একটা গ্রামের প্রতিটা মানুষ শিল্পী, আর তাদের শিল্প কাজ নিজের চোখে না দেখলে অবিশ্বাস্য মনে হবে। ভিতরে যাই, এবার দেখি। নমস্কার দাদা। দাদা রয়েছে, দাদা আমাদের বলে দিচ্ছেন যে এরকম কি মানে স্টোরির উপর বেস করে হয় এটা। ঘরে বাড়িতে পরম্পরা হিসাবে এই পটচিতা তৈরি করে আসছে, কাজটা তৈরি করে কিসের উপর বানানো আমি একটু বুঝাইছে। এখানে প্রতিবার স্নান যাত্রা মানে 109 জলদি স্নান পেয়ে জগন্নাথ, ওনার বড় ভাইয়া বলরাম আর ওনার বহন সুভদ্রা। সেই সময় ওনাকে জ্বর হয়, যখন জ্বর হয় জগন্নাথ মন্দির 15 দিন বন্ধ থাকে।
সেই 15 দিন কি হয় পটচিত্রে 3 ঠাকুর আলাদা আলাদা নাম দিয়ে পুজো করা হয়। জগন্নাথকে অনন্ত নারায়ণ রূপ দিয়ে পুজো করা হয়, বলভদ্রকে অনন্ত বাসুদেব নাম দিয়ে পুজো করা হয়, সুভদ্রাকে মা ভুবনেশ্বরী দেবী নাম দিয়ে পুজো করা হয়। কিসের উপরে? না পটচিত্রতে। যে পটচিত্র আছে না, পটচিত্র মানেটা কি? না পটচিত্র হচ্ছে তিনটে নতুন কটন শাড়ি, তেঁতুলের বীজ। আচ্ছা, তেঁতুলের বীজ। এই জিনিসটা আমরা কি করে লোহার ধর্মস হচ্ছে আমরা কোটি কোটি পাউডার করে, তারপরে গরম জলে রাঁধিকে আঠা তৈরি করে। আঠা হওয়ার পরে কি করে একটু শাড়ির মাঝখান দিয়ে আর দুটো শাড়ি জয়েন করে, মানে একসাথে 3টে শাড়ি জয়েন করে। 3টে শাড়ি জয়েন হওয়ার পরে তারপরে কি শঙ্খের পাউডার যেটা হোয়াইট কালার বানায় আপে লাগায়, এরকম পাথরতে ঘষে, তো যত ঘষবে তো পটের মতন চলে আসে এরকম শাড়ি। তারপর আমরা বাড়িতে আঁকে, প্রথমে স্কেচ করে দেখেন এখান দিয়ে আঁকা হয়েছে, আঁকা হওয়ার পরে তারপরে দেখেন পেন্সিল দিয়ে এখানে আঁকা হয়েছে, আর পরে কালোগুলো দিচ্ছি। কালোগুলো আমরা নিজেরা বাড়িতে তৈরি করে ন্যাচারাল করে 6টি কালার। মানে পটচিত্র তৈরি করতে যা কালার বা যা কিছু মেটেরিয়াল ইউজ হয় সবই ন্যাচারাল। কাপড়ের ওপর হচ্ছে, তারপর সাদা রং হচ্ছে শঙ্খের গুঁড়ো দিয়ে করা, কোনোটা হচ্ছে কেরোসিনের ভূষো কালি দিয়ে করা, সবই ন্যাচারাল কালার দিয়ে তৈরি। ন্যাচারাল কালার দিয়েই পুরো পটচিত্রটা তৈরি হয়, আর এক একটা পটচিত্রে এক এক রকম কাহিনী তুলে ধরা থাকে। 2 মাস লাগছে। আর মোটামুটি কি রকম প্রাইস রয়েছে? এটা আপনার কাছে 10,000 টাকা আসবে। 10,000 টাকা দামটা হয়। এটা অনেক সুন্দর কাজ দেখেন, এটা বড় সিঙ্গার বেশ। এই বেশটা সকালবেলা সন্ধ্যাবেলা মন্দিরতে হয়, জগন্নাথ মন্দিরতে। আচ্ছা। আর আপনাকে দেখাইছে পুরীতে প্রতি বছর রথযাত্রায়, রথের সময় কি বছর রথযাত্রায় এটা দেখেন, এটা কি হচ্ছে সোনার বেশ, মানে সোনার মুকুট হচ্ছে, হাত হচ্ছে, পা গুলো হচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে বলভদ্র সুভদ্রা, ওনার জগন্নাথ ভাই আছে, তিনি ঠাকুর। এটা খুব সুন্দর দেখতে, সূক্ষ্ম কাজ দেখেন। দেখেন এখানে দিবি স্টুডেন্টরা আছে, পড়োশি গ্রামের দিকে স্টুডেন্টরা আছে। আজকে হোলি হচ্ছে তো ছুটি হচ্ছে, সেই জন্য স্টুডেন্টরা আজ বন্ধ করা আছে। দেখেন এটা পরম্পরা অনুযায়ী এই জিনিসটা বানায় রাখছে। বিভিন্ন জিনিস এগুলো সবই ওনারা হাতেই তৈরি করছেন। এগুলো মনে হয় নারকোল। দাদা এটা নারকোলের মালার উপর না? নারকেলটা খেয়ে নিয়েছে, দুটো মালাকে জোড়ে কাপড় পেস্ট করে বানাইছে। আচ্ছা, দুটো মালাকে জুড়ে কাপড় পেস্ট করে এটা বানানো হয়েছে। এটা জগন্নাথ বলরাম সুভদ্রা, তার উপর পুরো মানে জগন্নাথ বলরাম সুভদ্রার পুরো পেন্টিং করা রয়েছে। তাদের হাতের কাজ খুব সুন্দর, মানে অপূর্ব। সুতরাং আমি বলবো পুরী ঘুরতে এলে তোমরা অবশ্যই চেষ্টা করো একবার হলেও এই রঘুরাজপুর গ্রামটা ঘুরে যাওয়ার। মানে হাতের কাজ, মানে চোখে না দেখলে না এগুলো জাস্ট অবিশ্বাস্য। আমি তো সামনে থেকে দেখছি পুরোটাতে, মানে পুরো কৃষ্ণের মানে জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, আর পুরোটা হাতের কাজ, আর সবটা কিন্তু ন্যাচারাল কালার দিয়ে করা। দাদা যেমন বললেন এখানে পুরো 150টা পরিবার আছে, সবাই একটু বাড়িতে এইসব কাজ হয়, এই কাজই হয়। এখানে পুরোটা পুরো গ্রাম পুরো 150টা পরিবার এসব। দাদা এখানে ওনাদের হাতে করা বিভিন্ন ধরনের পটচিত্র দেখাচ্ছিলেন, এক একটায় এক একটা গল্প তুলে ধরা হয়েছে। আমি তো বলবো পুরী গেলে সবার উচিত একবার করে রঘুরাজপুর ঘুরে আসা। আপনাদের এই জিনিস নিতে গেলে মোটামুটি শুরু কত থেকে, যদি এরকম ছোট কেউ নিতে চায়? দেখেন মানে কাজগুলোর দামটা হয়, এটা আসবে 1000 টাকা থেকে শুরু হচ্ছে, 500 টাকার দিকে হচ্ছে, কিন্তু স্টুডেন্টের কাজ আসবে, এটা মাস্টার কাজ হলে 1000 টাকা থেকে শুরু হচ্ছে। এটা 1000 রুপিস আছে, এটা 1000 টাকা আসবে। আচ্ছা, কাজটা যেরকম আসবে সেই হিসাব প্রাইস, কিন্তু এটা আপনাকে 4000 টাকা আসবে। এটা 4000 টাকা, অনেক সূক্ষ্ম, এটা কৃষ্ণ গল্প আছে, স্টোরিটা আছে মাঝখানে জগন্নাথ। বুঝতে পেরেছি। এটা দেখেন এইগুলো নাকি প্রিন্ট রয়েছে, দেখেন একই মতন হয়েছে, হাতের না। দেখতে ভালোই, কিন্তু দাদা বলছেন এগুলো প্রিন্ট রয়েছে, কিন্তু এগুলো 100 টাকা করে ডিজিটাল প্রিন্ট বলছে। এগুলো হাতে কাজ কিন্তু না। এটা কিসের উপর দাদা? এটা কাপড়ের উপর, তসর কাপড়ের উপর। এগুলো দেখতে খুব সুন্দর, তসর কাপড়ের উপর রয়েছে, মানে এটা বাঁধিয়ে রাখলে শোপিস হিসাবে কিন্তু রাখা যেতে পারে। এরকম কালোর মধ্যে রয়েছে, অনেক রকম কালারেই রয়েছে এগুলো। আচ্ছা, এটা তালপাতার উপরে? এটা আমরা খোদাই করে বানাইছি, হাতে বানাইছি। এটা কি দিয়ে করেছেন দাদা? আমি দেখাইছি আপনাকে, ওইটা তালপাতার উপর পুরো, মানে এটা খোদাই করে করা কাজটা পুরো তালপাতা এরকম ভাঁজ করে রাখা ছিল। অপূর্ব কাজ। আমার মোবাইল নাম্বারটা আছে 7873076432। আমার নাম কানহু রাউল। আচ্ছা, আরেকটি বাড়িতে এসছি। এখানে মানে প্রতিটা বাড়িতেই ওনারা কিন্তু এই কাজের সাথেই যুক্ত রয়েছেন, এই পটচিত্রের সাথে। বিভিন্ন ধরনের জিনিসের ওপরে, মানে প্রাকৃতিক জিনিসের ওপর প্রাকৃতিক রং ব্যবহার করে অপূর্ব সুন্দর সুন্দর সব পটচিত্র ওনারা তৈরি করছেন। আরেকটা দাদার বাড়িতে এসছি, উনি ওনার হাতের কাজ কিছু দেখাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি
হ্যাঁ, এখানে সমস্ত বিভিন্ন ধরনের কেটলির ওপর রয়েছে দেখছি। কেটলি গুলো খুবই সুন্দর, কেটলির ওপর এরকম ওয়ার্ক করা। হ্যাঁ, আচ্ছা, বালতি মতো রয়েছে। হ্যাঁ, রিজনেবল রেটেই উনি দিচ্ছেন। এই যে ছোট যে পেন্টিং গুলো, এই যে এইগুলো পাতার মতো ডিজাইন করা, এটা আমি উল্টো দিকে দেখাচ্ছি, এইগুলো দাদা বলছেন 80 টাকা করে। তারপরে এবার তোমরা যদি একটু বাল্কে নাও সেক্ষেত্রে দাদা হয়তো কিছু কনসেশন করতে পারে, আমি জানি না। এবার দাদাকে আমি বলছি দাদার ফোন নাম্বারটা অ্যাটাচ করে মানে বলে দিতে, তোমরা যারা ওখান থেকে কলকাতা বা কলকাতার বাইরে থেকে অর্ডার করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু অর্ডার করতে পারো। খুব সুন্দর হাতের কাজ রয়েছে। নামটা হচ্ছে সন্তোষ কুমার বেহরা আছে। আচ্ছা, আমার নামটা আছে 9937426013। আচ্ছা, আর একটা আছে আমরা এটা পাতা ডিজাইন করে পেন্টিং করে যেটা করে সব কম দাম থেকে হোলসেলিং। এটা ছোট ফ্রেমিং আছে, শাড়ি উপরে কাজ भी করে। শাড়ির উপরও হ্যাঁ, কাজ শাড়ি হয়? আমি করে চালছে, যেটা অর্ডার দিয়ে আমি করে পাঠাইছি। আপনার আচ্ছা, একটা ডিজাইন একটা ডিজাইন হুম হুম, সবাই পাশাপাশি রকম দেখতে পারে। আর কালার আছে, গ্রিন আছে, ব্লু আছে, হুম হুম। ব্ল্যাক আছে, তিনটা ব্ল্যাক আছে। এই এটা যে ব্ল্যাক দাদা লাইনটা দেখাচ্ছেন। প্রিন্ট করে দিয়েছে, আচ্ছা আচ্ছা, তা ভিতরে গুলো কলর ভরে করেছে। ও আচ্ছা, বাইরেটা প্রিন্ট করে আপনারা এনেছেন, ভেতরে কালারটা ভরছেন। এই ব্ল্যাক আচ্ছা লাইনটা প্রিন্ট করে দিয়েছে, তা আচ্ছা, ভিতরে গুলো আচ্ছা। কলর। মানে এই কার্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম, এখানে ওনার ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা বললে কিন্তু দাদা শাড়ির ওপরও এই ধরনের কাজ করেন। দাদা বলছেন অনেকে ওনার থেকে শাড়ি করিয়েও নেন, কলকাতার অনেকেই নাকি অর্ডার দিয়েছেন তাদেরকে দাদা শাড়ি করে দিয়েছেন শিল্পী থেকে কেনা। ঠিক আছে, দাদার কাছে অনেকেই কিন্তু এই ধরনের শাড়ি দিয়ে যান কাজ করে দেওয়ার জন্য। যেমন দাদা দেখালেন একটা অর্ডার এসছে, এই দেখো এই শাড়িটা কিন্তু রেশম শিল্পী থেকে নেয়া। আমরা সবাই জানি রেশম শিল্পীর গড়িয়াহাট দক্ষিণাপনে ব্রাঞ্চ রয়েছে। রেশম শিল্পী থেকে কেনা শাড়ি, এটা দাদাকে দিয়ে গেছেন। এটার উপর ওই পাতা ডিজাইনের কাজটা হবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম পাতা ডিজাইন রয়েছে, এইরকম পাতা ডিজাইনের কাজটা এই শাড়ির ওপর হবে। এরকম অনেকেই কিন্তু দাদার কাছে অর্ডার দিয়ে যান। সুতরাং তোমরাও যদি শাড়ির ওপর কাজ করাতে চাও সেক্ষেত্রে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভীষণ সুন্দর হাতের কাজ, আর আমাদের উচিত কিন্তু ওনাদের মতো শিল্পীদের সাপোর্ট করা। তো রঘুরাজপুর ভিলেজ অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, ঘুরে দেখে নিলাম। এবার আবার পুরীর দিকে ব্যাক করছি, ওখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে দেখা যাক বিকেলের দিকে কি প্ল্যান রয়েছে, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। আমরা চলে এসেছি বিদেশঘর রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তবে এখানে দেখছি ভালো ভিড় রয়েছে, 10-15 মিনিট মতো ওয়েট করতে হবে মনে হচ্ছে। পুরীতে বিদেশঘর রেস্টুরেন্ট বাজেটের মধ্যে বাঙালি খাবারের জন্য কিন্তু বেশ প্রসিদ্ধ। একবারে হাউসফুল পুরো, অনেক কষ্টে দুটো সিট পাওয়া গেছে, তাও শেয়ারিং এ। ভালো ভিড় রয়েছে বিদেশঘরে দেখছি, আর এখন 2টো বাজে না, একদম প্রপার লাঞ্চের টাইম, ভালো ভিড় রয়েছে। মোটামুটি ঠিকঠাকই, অন্যান্য জায়গার থেকে তুলনায় 10-15 টাকা করে কমই আছে দেখলাম। অন্যান্য জায়গায় ভেজ থালি জেনারেলি 110 এরকম, এখানে দেখলাম 95 ভেজ থালি। আর বাসমতি রাইস নিলে আর একটু বেশি। এই 95 এর ভেজ থালি, ভাত রয়েছে, স্যালাড দিয়েছে, এখানে ঝুরি আলু ভাজা, ডাল, পোস্ত, এটা ধোকার ডাল না বললো না। আমি নিয়েছি কাতলা থালি, কাতলা থালিতেও রয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, এখানে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে, ডাল, আর এখানে ধোকার মতো করে এটা মানে জানি না কিরকম আলু দিয়ে ধোকা টাইপের একটা ডালনা করেছে। আর এখানে রয়েছে মুড়ি ঘন্ট, আর এখানে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। ওভারঅল বিদেশ করে খাওয়ার এক্সপিরিয়েন্স ভালোই। থালিতে ভাতের পরিমাণটাও অনেকটা ছিল, মানে আমি তো শেষই করতে পারিনি। ভেজ থালিরও প্রত্যেকটা সবজি যা দিয়েছিল, ডাল সবজি সবকিছুরই টেস্ট ভালো ছিল। বা আমি কাতলা থালি নিয়েছিলাম, কাতলা থালিতে ছিল মুড়ি ঘন্ট, আমি তো দেখিয়ে দিলাম, আর কাতলা মাছের একটা পেটির পিস দিতে বলেছিলাম। পিসটা একটু ছোট ছিল কিন্তু টেস্ট ভালো, মাছেরও টেস্ট ভালো। ওভারঅল দাম অনুযায়ী বা খাওয়ার আজকে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হলো সে অনুযায়ী আমি তো স্যাটিসফাইড। তবে ভেতরটা না এত ভিড় হয়ে গেছে, তো 2টো বাজে, সবাই এই একটা এত সাফোকেটিং লাগছিল ভেতরটাতে, ওটার জন্যই কষ্ট হচ্ছিল। মানে গরমে এত সাফোকেটিং লাগছে, এত লোক, মানে আমরা খাবার থেকে ওঠার আগেই টেবিলের পিছনে সব দাঁড়িয়ে আছে নেক্সট বসবে বলে।
ওই জন্য একটু কষ্ট হয়েছে। ওভারঅল খাবারের টেস্ট বা দাম অনুযায়ী থামস আপ। যাই হোক, এবার একটু হোটেলে গিয়ে রেস্ট নেবো। এখন আর কোথাও ঘোরাঘুরি না, ভর দুপুর বেলা আবার বিকেল বেলা বেরোবো। বিকেলবেলা সি বিচে যাবো, কারণ এসে থেকে এখনো সমুদ্রে পাই ভেজাইনি। পূর্ণিমার জো গেছে না, এখন দোল পূর্ণিমার জোটা চলছে, এই জন্য সমুদ্রে ভালো ঢেউ আছে। বিকেলে যাবো, বেশি দেরি করবো না। গুড ইভিনিং। লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন আমরা এসেছি সমুদ্র আরতি দেখতে। এই যে স্বর্গদ্বার যেটা রয়েছে, মানে স্বর্গদ্বারের যে গেটটা রয়েছে তার ঠিক উল্টো দিকে যে সিঁড়ি দিয়ে নেমে গিয়েই তার সামনেটাতেই সি বিচে সমুদ্র আরতি হয়। আগে আরতিটা আগে দেখবো, তারপর আরতি দেখে চাটা খেয়ে তারপরে প্রভুর মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করে আসবো। আমরা তো প্রথম যেদিন আসি সেদিন একবার গিয়ে দর্শন করি, আবার অন্য আরেকদিন সকালে যাই। স্বর্গদ্বারের যে গেটটা রয়েছে তার ঠিক উল্টো দিকে যে সিঁড়ি দিয়ে নেমে গিয়েই এই যে বিচের এখানে এই ব্যারিকেড করা রয়েছে, এখানেই হয় সমুদ্র আরতি। যাওয়া যাক। তুলনামূলক এই দিকটা দেখছি খালিই রয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো প্রচুর ভিড় হবে, কিন্তু বেশিরভাগ দেখছি আমাদের ওশিয়ান ভিউতেও অনেকেই আজকে চেক আউট করে চলে যাচ্ছেন। আর আমাদের জিজ্ঞেস হচ্ছে আপনারাও কি চেক আউট করে যাবেন? একদিন বললাম না, আমরা তো আজকেই চেক ইন করলাম। মানে ঠিক আসার দিন যতটাই মজা হয়, যাওয়ার দিন আবার মন খারাপ হয়ে যায়। আজকে আমাদের ভালো লাগছে, সবাই চলে যাচ্ছে, কিন্তু আমরা আজকেই এসেছি, এখনো হাতে 3 দিন আছে, ঘুরবো। সেদিন ছিল দোল পূর্ণিমার পরের দিন, তাই পূর্ণিমার চাঁদের আলোয় সমুদ্র তখন মায়াবী লাগছিল। দশ হয়ে গেছে, এখনো আরতি তো শুরু হয়নি। আর আজ এখন দোল পূর্ণিমার জোর চলছে না, ভালো ঢেউ রয়েছে সমুদ্রে, কতটা দূর অব্দি জল চলে আসছে পুরো। খুব সুন্দর লাগছে এখান থেকে, মানে সূর্য মনে হচ্ছে পুরো লাল। 7:11 বাজে, এখন আরতি শুরু হচ্ছে। সমুদ্র আরতি দেখে তারপর আমরা স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দির আছে সেখানে এসে প্রভুর দর্শন করে নিলাম। কালকে সকালে আসবো, সেখানে অঞ্জলি দেবো। এখানে 7টা থেকে দুপুর 12টা অব্দি অঞ্জলি হয়। গত বছর আমরা খুব ভালো করে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি। পাশে শিব মন্দির আছে, মানে এই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই, ভেতরটাতেই, সেখানেও শিব ঠাকুরকে জল ঢেলেছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। কালকে সকালে এসে অঞ্জলি দেবো এখানে। এখন ক্যামেলিয়া হোটেলের সামনে এসেছি চা খেতে। স্কুটি থাকার এই একটা সুবিধা, যেখানে ইচ্ছে যাওয়া যায়। চৈতন্য মূর্তির সামনে যে দোকানগুলো ছিল সেগুলো অনেক তুলে দিয়েছে, অনেকগুলো দোকান নেই। যে স্ট্রিট ফুড সবগুলো ছিল, কিছু কিছু আছে, বেশিরভাগ দোকান দেখছি তুলে দিয়েছে। ক্যামেলিয়ার সামনেই দাদার দোকান, দারুণ চা করেছে। নিমকে আমি যাবো না, পারফেক্ট একটা চা পেলে সন্ধ্যেবেলা মন খুশ হয়ে যায়। যদিও দোকানটি অস্থায়ী, তবুও কেউ এখন পুরী গেলে ক্যামেলিয়ার ঠিক সামনেই চায়ের দোকানের চা অবশ্যই টেস্ট করবেন। এই কাপে নিলে 7 টাকা, আর আমি নিয়েছি এখানে, এটা তো 10 টাকা। খুব ভালো চা। রাত্রি 9টা বাজে,
তাও কিন্তু মন্দিরে আসার রাস্তায় এত ভিড়, মনে হচ্ছে মন্দিরেও ভিড় থাকবে। ভেবেছিলাম, ভাবলাম যে এই সময় একটু খালি হবে, রাত 9টা বেজে গেছে। যাই হোক, মন্দিরের প্রথম দর্শন পেলাম। এবার যাব মন্দিরে। আর মন্দিরে তো অবশ্যই মোবাইল জমা রেখে যেতে হবে, এখানেই শু স্ট্যান্ড রয়েছে। আমরা এটা এসেছি দক্ষিণ গেটের সামনে, যেটাকে বলা হয় অশ্বদ্বার। এত ভালো লাগছে, প্রথম দিন এসেই আগে প্রভুর দর্শন করে নি। কবে থেকে আসার ইচ্ছা, আশাই হচ্ছে না, আশাই হচ্ছে না। বাবা, এখন যাবো, গিয়ে আগে প্রভুকে দর্শন করে আসি, আর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের। কিন্তু মন্দির চত্বরটা এত সুন্দর করে দিয়েছে, আগের বারও এসে দেখেছিলাম। খুব সুন্দর শু স্ট্যান্ড রয়েছে, জায়গায় জায়গায় মানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর পুরো মন্দির চত্বরটা পরিক্রমা প্রজেক্টের আন্ডারে, আলো একটু ফ্লিকার করছে, পরিক্রমা প্রজেক্টের আন্ডারে পুরো মন্দির চত্বরটা বাঁধিয়ে দিয়েছে। খুব সুন্দর গাছ লাগানো, এত সুন্দর সৌন্দর্যায়ন করা হয়েছে পুরো জায়গাতে। আরতির সময় কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, এখন আরতি হয়ে গেছে, পড়ে লিখে দিয়েছে যে আরতি ক্লোজ, আবার দর্শন শুরু হয়ে গেছে। মোটামুটি 10টা, 10:30, 11টা অব্দি মন্দির খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এন্ট্রি করলাম, এন্ট্রি করে এখানেও খুব সুন্দর গাছপালা লাগানো, এত সুন্দর লাগছে জায়গাটা। এখানটা শু স্ট্যান্ড রয়েছে, মোবাইল অ্যান্ড শু এখানে জমা রাখতে হবে। এখানে সমস্ত ডিরেকশন গুলো লেখা আছে, যে অশ্বদ্বার, এটা হচ্ছে অশ্বদ্বার সামনেই। টয়লেটের ব্যবস্থা রয়েছে, শেল্টার প্যাভিলিয়ন রয়েছে। এখান দিয়ে দেখছি কি এন্ট্রি করতে দিচ্ছে না, এটা মনে হচ্ছে এক্সিট। আর এইদিকে গেলে হচ্ছে সিংহদ্বার। আর এখানে রয়েছে বিশাল লাইন রয়েছে, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এখানে জুতো অ্যান্ড মোবাইল জমা দেওয়ার কি লাইন! অন্যবার এসে 9টার সময় আমরা কিন্তু খালি পাই, এবার একটু ভিড় রয়েছে, হয়তো হোলির দিন সেই জন্য হতে পারে। এইমাত্র প্রভুর দর্শন করে বেরোলাম, এখন প্রায় 10টা 40 বাজে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, ট্রিমেন্ডাস ভিড়। মানে আমরা 9:30টার সময় মন্দিরে গেছি, 9:30, 9টা 20-25 হবে। অত রাতেও এত ভিড়, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। অন্যবারও আমরা 9টা নাগাদ আসি, 8:30, 9টায় ফাঁকায় ফাঁকায় দর্শন করে নিই। আজকে এত ভিড় ছিল, মন্দিরের ভেতর গিয়ে দেখি যে কিছুক্ষণের জন্য এন্ট্রি বন্ধ রেখেছে, আর বিশাল লাইন। আমার তো মন, তখন 10টা বাজে, আমার তো মনই খারাপ হয়ে গেছিলো যে আজকে মনে হয় আর প্রভুর দর্শন হবে না। কারণ ওনারাও বলছেন আপনারা যদি এখন লাইনে দাঁড়ান তারা দর্শন করতে পারবেন না। আমার এত মন খারাপ যে এরকম কোনোবার হয় না, মন্দিরে এসে প্রভুর দর্শন না করে ফিরে যেতে হবে। প্রথম দিন এসেই একবার প্রভুকে দর্শন করে যায়, আরেকদিন সকালে আসি। এটা একদম মন খারাপই হয়ে গেছিলো। তারপরে হ্যাঁ না, প্রভুর ইচ্ছা থাকলে ঠিকই তার দর্শন পাওয়া যায়। দিয়ে তারপরে মানে পুরঞ্জয় দেখলো একটা, মানে যেখান দিয়ে এক্সিট করাচ্ছে, এক্সিট গেট দিয়ে না মাঝে মাঝে কিছু জনকে ঢুকতে দিচ্ছে। তারপর আমরা গেলাম, তারপর দেখি রীতিমতো সেখানে ঝগড়া বেঁধে গেছে, হয়তো কোনো ভিআইপি পার্সোনালকে ঢুকিয়েছে, মানে এমনি সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না। যাই হোক, তারপর এদিক ওদিক ঘুরে ভাবছি ওই লাইনে দাঁড়িয়ে তো দেখা সম্ভবই না, দর্শন পাওয়া সম্ভব না। বিশাল লাইন রয়েছে, বিশাল লাইন, মানে কোটি কোটি মানুষের লাইন তখনও। যাই হোক, তারপরে ফাইনালি ওই যে যেখান দিয়ে এক্সিট করাচ্ছিল, এক্সিট হচ্ছিল মন্দিরের, মানে মূল মন্দিরের যেখান দিয়ে এক্সিট, সেখান দিয়ে একটু পরে কয়েকজনকে ঢুকতে দিয়েছে। আমরাও সেখান দিয়ে ঢুকে গেছি, গিয়ে ভালোভাবে দর্শন করেছি। ভিড় ছিল মন্দিরে, যে ভালো ভিড় ছিল, কিন্তু প্রভুর খুব সুন্দর দর্শন হয়ে গেছে। আর ভিতরে আনন্দবাজার থেকে আমরা মিষ্টান্ন কিনে মিষ্টান্নও খেলাম। আর ভিতরে একজন পুরোহিত মশাই, মানে প্রভুর মেন যে অন্নটা, মূল অন্ন ভোগও বিতরণ করছিল, সেটাও আমরা নিয়েছি। মোট কথা ভোগও খাওয়া হলেও প্রভুর দর্শনও খুব ভালো হলো। আর আমাদের হোটেল আবার বলেছে 10:30টার মধ্যে চলে আসবেন, গেট বন্ধ হয়ে যায়। অলরেডি 10টা 40 হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না। এখন হোটেলে গিয়েও আমাদের যে আমরা আছি ওশিয়ান ভিউ হোটেলে, ওশিয়ান ভিউর ইনহাউস রেস্টুরেন্টে আমরা ডিনার অর্ডার করে এসেছি, রুমেই দিয়ে যাবে, ওখানেই ডিনার করে নেব। এখন ডিনার করার জন্য ওশিয়ান ভিউয়ের ছাদে চলে এসেছি। ওনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেই ইনহাউস রেস্টুরেন্টের রুফটপে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। অনেকেই এখানে বসেই
ডিনার করছে বা সকালে অনেকে ব্রেকফাস্টও করে, তখন ছাতা লাগিয়ে দেয়। আর এখন এত ভালো লাগছে রাত্রিবেলা, এখান থেকে সামনে পুরো স্বর্গদ্বার সি বিচের ভিউটা আসছে, খুব সুন্দর পুরো সি বিচের ভিউটা আছে। এখন দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এখানে বসে থাকলেই সময় কেটে যাবে। সামনেই লোকজন যাচ্ছে, দেখো খুব ভালো লাগছে। তা আমরা ভাবলাম আর ঘরে ডিনারটা নিয়ে লাভ নেই, এখানে বসে একেবারে ডিনার করে তারপরেই রুমে যাব। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, আর আজ ওয়েদারটাও খুব ভালো রয়েছে। পুরী ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি পুরী ভ্রমণের পরের পর্বটি নিয়ে। যতই দোকান বসুক না কেন, স্বর্গদ্বার সি বিচে না এলে পুরী সেই ভাইবসটা কিন্তু পাওয়া যায় না বস। কাদম্বরী চঞ্চলম রত্নাট। প্রতিবারই এত সুন্দর করে অঞ্জলি দিয়ে দেন। তোমরা যারা পুরীতে ঘুরতে আসছো, তোমরা অবশ্যই স্বর্গদ্বারের এই জগন্নাথ মন্দিরে এসো, খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা। এত সুন্দর বিচটা ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও ভালো, এত সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে। যারা আমার মতো ফটো ভিডিও তুলতে ভালোবাসো, তাহলে তো মনে হবে হেভেন এটাকে। যারা নির্জন নিরিবিলি বিচ ভালোবাসো, তাদেরও খুব ভালো লাগবে। এখন চড়া রোদ রয়েছে, বিকেলের টাইমের জন্য কিন্তু একদম পারফেক্ট।